প্রাইমারি সিলেকশনটা হচ্ছে মূলত যারা যারা 100% অ্যাটেন্ড থাকে তাদেরকে ফিক্স করা হয় বা তাদের নাম লিস্ট আউট করা হয় যে তারা নেক্সট স্টেপে 5 তারিখে যে এক্সামটা আছে সেই এক্সাম অ্যাটেন্ড করবে এরকম। ওকে, এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা সাবজেক্ট চয়েস দেয়। সো আলটিমেটলি আসলে এটা বোঝা যায় না যে কারা ফাইনাল অবধি পর্যন্ত পার্টিসিপেট করবে। তো এটা জাস্ট হচ্ছে একটা ফানেল, এটা থ্রুতে এক্সামিনাররা আপনাকে আলাদা করতেছে যে কারা কারা সেকেন্ড স্টেজে যে এক্সামটা হবে বা এক্সাম রিলেটেড যাবতীয় ডিসকাশন বা ব্যাপারগুলো আপনাদের থেকে তারা জিজ্ঞেস করবে। এই বিষয়গুলো আপনারা যেন খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারেন। তো এখন এটা একটা কমন কোয়েশ্চেন যে এই যে ফার্স্ট সিলেকশন হবে এখানে আসলে কেমন টাইপের কোয়েশ্চেন করা হবে বা আপনি এই টাইম লাইনটাকে বা এই সিচুয়েশনটাকে আসলে কিভাবে ডিল করবেন বা কিভাবে বাকিদের থেকে আপনাকে আলাদা করবে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা সেই হিসাবে, বা আপনি আদৌ কি মানে এইখানে খুব স্ট্যাবল স্পেসে পারবেন কিনা কোনো কিছুকে এগিয়ে নিয়ে যেতে, বা আপনাকে আদৌ ডিসকোয়ালিফাই করে দিবে কিনা কোনো রকম কোনো স্পেসিফিক বিষয়ের কারণে। তো এই জন্যই হচ্ছে প্রথম যে দুইটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করেছি ওইগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন। এখন থেকে আমরা যে ক্লাসগুলো করব আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল বিষয়কে আলাদা আলাদা ভাবে ডিসকাশন করব ইন ডেপথ ডিটেলসে, যেগুলো হচ্ছে আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর ভাইবার এক্সাম যেটা হয় মূলত নাট্যকলার ভাইবা, এখানে মূলত পারফরমেন্স রিলেটেড কিছু বিষয় থাকে। এছাড়া বাকি বাদ সবকিছু আপনাকে মৌখিকভাবে কোশ্চেন করা হবে। আপনারা হয়তো বা এর আগে যে মৌখিক পরীক্ষা যদি দিয়ে থাকেন কোথাও ওই স্টাইলে, আর যদি না দিয়ে থাকেন দেন সরাসরি আপনি তাদের সামনে দাঁড়াবেন, দেন তারা আপনাকে বেসিক কোশ্চেন আস্ক করবে। অনেক সময় গ্রুপে কোশ্চেন আস্ক করে, অনেক সময় সিঙ্গেল আস্ক করে, বাট সিঙ্গেলের সম্ভাবনাটাই সব থেকে বেশি থাকে, যেটা আমরা প্রিভিয়াস টাইম লাইনে দেখেছি। তো এটা নিয়ে খুব বেশি হেজিটেশন ফিল করার দরকার নেই, খুব বেশি কমপ্লিকেট করারও দরকার নেই। তো যারা নাট্যকলা এক্সাম দিচ্ছেন আমরা তাদের স্পেসিফিক প্রিপারেশন দিচ্ছি, কারণ মূলত হচ্ছে যে নাট্যকলার বিষয়টা খুবই কনভিনিয়েন্ট হয়, আর নাট্যকলার ভিতরে আপনি অনেক কিছু শিখতে পারবেন। মোটামুটি বাংলাদেশে নাট্যকলার ইন্ডাস্ট্রিটা অনেক বেশি ভালো, ঠিক আছে। আর আমরা যদি সঙ্গীত বা নৃত্যকলার কথা বলি এটা হচ্ছে একটু অফবিট পড়ে গেছে, এটা একটু ফ্র্যাজাইল অবস্থায় আছে। যেমন সঙ্গীতে যদি আপনি পড়তে চান আপনাকে অবশ্যই সঙ্গীত রিলেটেড যাবতীয় বিষয়ে খুবই ভালোভাবে পারতে হবে, জানতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনারা যারা সঙ্গীত নিয়ে চর্চা করেছেন হয়তো বা এর আগে, বা যাদের ফ্যামিলি বা ব্যাকগ্রাউন্ড থেকে সাংস্কৃতিক স্পেসে আছে, বা যারা ছোটবেলা থেকে কালচারালে অনেক বেশি ইনভলভ ছিলেন, বা প্রায়শই হয়তো বা সঙ্গীত বা নৃত্যকলা রিলেটেড যাবতীয় বিষয় আপনারা করে থাকেন, অ্যাটেন্ড করে থাকেন, এটা জাস্ট তাদের জন্য। তো এখানে যদি আপনি পাকাপোক্তভাবে নৃত্য না জানেন বা নৃত্য রিলেটেড যাবতীয় বিষয় না জানেন, যেমন যে কোনো ধরনের যে কোনো টাইপস হতে পারে নৃত্যের, ঠিক আছে। এখন এটা এরকম না যে আপনি আপনার মতো করে গেলেন একটা ভুংভাং পারফরমেন্স দিয়ে আসলেন, অবশ্যই আপনাকে কোরিওগ্রাফি মেনটেন করতে হবে, আপনাকে ড্রেস কোড মেনটেন করতে হবে। আপনি যেই টাইপের নৃত্য উপস্থাপন করছেন সেটা আদৌ ব্যাকরণের নিয়ম সহিত যায় কিনা, যেমন উচ্চাঙ্গ সঙ্গীত মানে নৃত্য থাকে, ভারতনাট্য থাকে, এরকম অনেক কিছু আছে আর কি কালচারাল ব্যাকগ্রাউন্ডে। তো এগুলো তো সাধারণত ডিরেক্টলি মানে অনলাইনের থ্রুতে উপস্থাপন করা সম্ভব হয় না, এই জন্য আমরা সাধারণত থিয়েটারের পারফরমেন্স থিয়েটারের পারফরমেন্স স্টাডিজ যে স্টাডিটা আছে বা আমরা যে থিয়েটার বা নাট্যকলা যা জানি এটার উপরে আমরা মূলত আমাদের প্র্যাকটিস দিয়ে থাকি, আর প্রিভিয়াসলি যারা টিকছে তারা এইভাবেই টিকছে অলরাইট। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে যে এই যে নাট্যকলার প্র্যাকটিস বা প্রিপারেশনটা আছে এখানে কিন্তু মূলত সরাসরি আপনাকে সঙ্গীত বা নৃত্য রিলেটেড ব্যাপারটাও আপনি রাখতে পারেন, আপনার উপস্থাপনের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল আপনি আবৃত্তি জানেন, আপনি আবৃত্তিতে আপনার টোটাল পারফরমেন্সটাকে উপস্থাপন করতে পারেন। আপনি বেসিক গান জানেন, আপনি হচ্ছে আহ, আধুনিক বাংলা গান জানেন, ইটস ওকে। আপনি নিজের ভেতর যতটুকু ক্যাপাবিলিটি রাখেন বা আপনি নিজেকে যতটা স্বয়ংসম্পূর্ণভাবে উপস্থাপন করতে পারবেন এটাই হচ্ছে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। So, এই হচ্ছে বেসিক ব্যাপার। ওকে, আশা করি এইটুকু মিসকনসেপশন সবার ক্লিয়ার। তো নাট্যকলা সবাই এক্সাম দিতে পারে, বাট নাট্যকলা সবাই এক্সাম দিতে পারে, কিন্তু এই যে সরাসরি নৃত্যকলা বা সঙ্গীতের যে এক্সামটা আছে এটা একটু লিমিটেড, কারণ এটা মূলত যারা নৃত্যকলা বা সঙ্গীত খুব ভালো পারে তাদের চান্স পাওয়ার প্রবাবিলিটিটাই বেশি থাকে। অবশ্যই সঙ্গীতের সাথে আপনাকে একটা বাদ্যযন্ত্র বাজাইতে হবে বা জানা উচিত, বা অন্তত এক্সামে যখন আপনাকে আস্ক করতেছে এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আপনাকে ওটা 100% অ্যান্সার করতে হবে। সারেগামাপা এগুলো রিলেটেড যাবতীয় বিষয়ের উপর বেস করে কোয়েশ্চেন থাকে। মূলত
যেই এক্সামটা হয় সেই এক্সামটা খুব বেশি দীর্ঘায়িত হয় না, খুব লিমিটেড টাইমে থাকে। কারণ অনেক স্টুডেন্ট আছে, তাদের সবাইকে সুযোগ দিতে হবে। আর এক্সাম বোর্ডে যারা থাকেন তারা মূলত আপনার কনফিডেন্ট, আপনার বাচনভঙ্গি এগুলো বিষয়কে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখতে চায়। কারণ তারা জানে যে আপনি যখন এখানে স্টাডি করবেন ইন ডেপথ, তখন আপনি হচ্ছে আস্তে আস্তে সবকিছু শিখে যেতে পারবেন। তো এই জন্য হচ্ছে এই বিষয়টা আপনাকে গুরুত্ব দিতে হবে। অলরাইট, এবার সরাসরি হচ্ছে আমরা আমাদের ডিসকাশনে চলে আসি। আজকে হচ্ছে আমরা কথাবার্তা বলবো ঢাবি নাট্যকলার ইতিহাস, বিভাগ যে প্রতিষ্ঠিত হয়েছে, বা এর পেছনে আসলে গল্পটা কি ছিল। ঠিক আছে, এই জায়গাটা আমরা দেখবো। আপনি একটা ইনস্টিটিউটে পড়তে যাচ্ছেন, স্বাভাবিক ব্যাপার সেই ইনস্টিটিউটের ছেলেপেলে বা সরি টিচার আপনাকে আস্ক করবে যে আপনি ওই ইনস্টিটিউট সম্পর্কে কবে জানেন, কতটুকু জানেন, এরকম টাইপের কোয়েশ্চেন আপনাকে আস্ক করতে পারে। সো এনি কাইন্ড অফ সিচুয়েশন, এনি সিচুয়েশন ইউ হ্যাভ টু অলওয়েজ প্রিপেয়ার ইউরসেলফ। তো এখানে মূলত বিভাগটা প্রতিষ্ঠিত হয়েছে 1 সেপ্টেম্বর 1994 সালে। নাট্যকলা সঙ্গীত বিভাগ প্রতিষ্ঠিত হয় এই নামে। পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের অধীনে নাট্যকলা বিষয় 1989 সালে এবং সঙ্গীত বিভাগ 1993 সালে সাব সিরিয়াল কোর্স, বা আমরা মানে যেই টেম্পোরারি যে কোর্সগুলো থাকে সাধারণত, মানে কোনো পূর্ণাঙ্গ 4 বছরের কোর্স না, এরকম ছিল। দেন 1993 থেকে 1994 শিক্ষাবর্ষে নাট্যকলা সঙ্গীত প্রথম এম এ প্রিলিমিনারি কোর্স চালু করে, বুঝছেন। নাট্যকলা বিভাগটি পুরো নাম ছিল হচ্ছে ডিপার্টমেন্ট অফ থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, এটা সবসময় মাথায় রাখবেন, ডিপার্টমেন্ট অফ থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ। শুরুতেই 1989 সালে থিয়েটারের নাম একটি কোর্স চালু করে এবং তৎকালীন কলা অনুষদের ডিন ছিলেন, মানে ডিনের আন্ডারে আর কি। পরবর্তী 1992 সালে মিউজিক নামের আরো একটি কোর্স চালু করা হয় 1994 সালে। এখানে সরাসরি আলাদাভাবে আরেকটা কোর্স চালু করা হয় এবং ডিপার্টমেন্টটি হচ্ছে থিয়েটার অ্যান্ড মিউজিক। ঠিক আছে, বিভাগটি 4 বছর মেয়াদী একটি বিএ অনার্স কোর্স এবং 2 বছর মেয়াদী এমএ কোর্স, একটি থিয়েটার উপরে আরেকটি মিউজিকের উপরে চালু করেছে রয়েছে। ঠিক আছে, এছাড়া এমফিল পিএইচডি ডিগ্রিতেও প্রদান করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিভাগটি। এখানে বিভিন্ন দেশের নাটকের ইতিহাস, নাট্যচর্চা, নাটকের বিভিন্ন থিওরি, ব্যক্তি ব্যক্তিত্বের তথ্য, ডান্স, কোরিওগ্রাফি, লোকনাট্য, মাস্ক মেকিং, মেকআপ আর্টিস্টের যে কাজগুলো থাকে ইত্যাদি বিভিন্ন বিষয়ে কোর্স চালু রয়েছে। বিভাগীয় বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ডক্টর সাইফুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগটি যেমন থিওরি বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া হয়, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগেও প্র্যাকটিক্যাল বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। এখানে প্রতিটি কোর্স পড়ানোর শেষে একটি করে প্রোডাকশন প্রস্তুত করতে বলা হয় স্টুডেন্টকে। ঠিক আছে, প্রোডাকশন মানে বুঝতে পারছেন যে আপনার নিজস্ব কোনো কাজ, যেমন নাটকের একটা অভিনয় হইতে পারে, বা আপনি কয়েকজন ফ্রেন্ডস মিলে একটা ছোটখাটো কোনো প্রোডাকশন বা শুট করলেন, সেটাকে রেকর্ড করলেন, এরকম। ওটা আমরা একটু পরে আসতেছি। তাছাড়া এমএ প্রোগ্রামে আলাদা কোনো ভাবে কোনো মানে যাবতীয় মানে এখানে এক্সট্রা কোনো বিষয় নাই। তো এখানে বাকি যে ইনফরমেশন গুলো আছে এগুলো আপনার একটু কষ্ট করে পড়ে দিবেন। হ্যাঁ, আমি আপনাদের সাথে এটা শেয়ার করে দিচ্ছি। ওকে, সবাই একটু খেয়াল করেন। এই যে আমি আপনার সাথে লেখনী যে শেয়ার করলাম, এটা সবাই ভালোভাবে একটু পড়ে নেবেন, দেখেন সবাই মেসেঞ্জার চেক করেন। তো অনেকের কোয়েশ্চেন থাকে যে নাট্যকলায় পড়াশোনা করে আসলে কি করা যায় লাইফে, বা এই রিলেটেড যাবতীয় ব্যাপার নিয়ে। তো এটাও আমি একটু ক্লিয়ার করে দিই, যেহেতু আমি এটা নিয়ে কোয়েশ্চেন পত্র করতে এটা নিয়ে কথাবার্তা বলতেছি। তো যেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ, নাটকের উপরে নাট্যকলায় পড়াশোনা করে মোট 3 ধাপে আপনি নিজের ক্যারিয়ারকে ফ্লারিশ করতে পারেন। ফার্স্ট অফ অল, আপনি হচ্ছে হায়ার স্টাডিজ এর জন্য বিদেশ যেতে পারেন, বিশেষ করে ইউএসএ, ইউকে, ইউকে না, ইউএসএ, ইউরোপে অনেক দেশেই অনেক অপরচুনিটি আছে। তো এখানে আপনি আহ, প্রথমে গভর্নমেন্ট স্কলারশিপে পড়াশোনা করবেন ওই দেশের গভর্নমেন্টের, দেন আপনি আস্তে আস্তে করে যখন প্রফেশনালি কোনো জায়গায় ঢুকবেন বা যাবেন, সেখানে হচ্ছে আপনি আপনার ক্যারিয়ারকে এস্টাবলিশ করতে পারেন। আপনি পিএইচডি 5 বছর বা 4 বছর, হ্যাঁ 5 বছর পিএইচডি, 2 বছরের মাস্টার্স অনায়াসে করতে পারেন এখান থেকে ডিগ্রি নিয়ে। তো 7 বছর থাকলে আপনি যে কোনো দেশে একটা টেম্পোরারি রেসিডেন্সিপ টিআরবি পেয়ে যাবেন। ঠিক আছে,
একটা অপরচুনিটি আছে, সব থেকে স্মুথ যে পথ সবাই যেটা অবলম্বন করে। সেকেন্ডলি হচ্ছে আপনি নাট্যকলায় পড়াশোনা করে বাংলাদেশে ক্যারিয়ার করতে পারেন। বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্ম বর্তমানে অনেক ডেভেলপ। তারপর ফিল্ম টেলিভিশনের যে নাটক, মিডিয়া হাউস যেগুলো কাজ বাজ করে থাকে সেগুলো আছে। টুকটাক সিনেমা আমরা দেখে থাকি, বাট খারাপ না, টুকটাক চলে। ঠিক আছে। ওকে, সো আমরা যেখানে ছিলাম, এখন খেয়াল করেন সবাই যে এই যে প্রফেশনাল স্পেস আছে, অলরেডি আমি একটা কথা বল একটা একটা প্রফেশনাল স্পেসে কথা বললাম, আর দুটা বিষয় আপনার সাথে শেয়ার করছি। একটা মিডিয়া হাউস আপনি কাজ করতে পারেন। আপনি নাট্যকলায় পড়াশোনা করছেন যে এর মানে এইটা না যে শুধুমাত্র আপনাকে কোনো নাটকের নায়িকা হইতে হবে, কোনো অভিনয় করতে হবে। ব্যাপারটা ইজ নট লাইক দ্যাট। একটা নাটক যখন বা তৈরি করা হয়, বা একটা সিনেমা যখন তৈরি করা হয়, বা একটা কোনো অ্যাড বা যে কোনো টাইপের বিষয় যখন তৈরি করা হয়, ওর পিছনে অনেক কাজ থাকে। তো মানুষের ইন্টারেস্ট চেঞ্জ হইতেই পারে। ঠিক আছে, এখন আপনি যদি মনে করেন যে আমি একটা ডিরেক্টরের সাথে বিয়ে করে সেটেল হয়ে যাবো, ব্যাপারটা এরকম কখনোই কাজ করে না। পৃথিবীর সব থেকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে এই মিডিয়া। এখানে একমাত্র আপনি আপনার। ঠিক আছে। এখানে মনে করেন যে আপনার পাশে যদি কেউ এসে দাঁড়ায় কালকে, আপনি মনে করবেন না যে সে হচ্ছে আপনার খুব ক্লোজ হয়ে গেছে বা আপনার, ইটস জাস্ট ইটস জাস্ট ফর দ্য মোমেন্ট অ্যান্ড দ্য টাইম। বুঝছেন? এছাড়া কিছুই না। এনি ফিল্ড, আর্টের কথা বলেন, আর্ট এটা তো একটা আর্ট, পারফরমেন্স আর্ট। আপনি আর্টের কথা বলেন, এনি কাইন্ড অফ স্পেসে যদি আপনি কথাবার্তা বলেন, ওকে? তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, আর এই বিষয়টা নিয়ে এগিয়ে যেতে হবে। আচ্ছা, তো এবার আমরা আসি বেসিক ইনফরমেশন নিয়ে। আমি অলরেডি থিয়েটারের পারফরমেন্স স্টাডি ডিপার্টমেন্টের ভাইবা রিলেটেড বিভিন্ন ধরনের কোশ্চেন্স থাকে, তার উপর একটা ইনফরমেশন আগে শেয়ার করেছি, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা এগুলো পড়ে ফেলবেন। ঠিক আছে। আপনাদের মোট ৫ ধাপে কোশ্চেন করা হবে। প্রথম কোশ্চেনের যে ধাপটা হচ্ছে সেটা হলো যে আপনি আপনার পরিচয়টা দিতে কতটা সুন্দরভাবে বুঝতে পারতেছেন এই বিষয়টার উপরে। এটা নিয়ে আমি অনেক দীর্ঘ ডিসকাশন করেছি। এটা আমি আর ইলাবোরেট করতে যাচ্ছি না। এটা আমি লাস্ট আমি যে ২ টা লিঙ্ক দিয়েছি ওগুলো দেখলেই সরাসরি আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। জাস্ট শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, পেয়ে যাবেন। সেকেন্ডলি হচ্ছে আপনি কোন অঞ্চলে আসছেন, কোন অঞ্চল থেকে আসছেন, সে অঞ্চল ভেদে আপনাকে কিছু স্পেসিফিক ইনফরমেশন আপনার কাছে জানতে চাওয়া হবে। আপনি সেই ইনফরমেশন গুলো শেয়ার করবেন। সেই ইনফরমেশন এর ভেতরে হয়তোবা যদি কোনো গুরুত্ব পায় এক্সামিনারের কাছে, যেমন তারা আসলে কেউ ওই পার্টিকুলার এরিয়া থেকে আসছে কিনা, সেক্ষেত্রে তারা আপনাকে ওরকম বেসড কোশ্চেন করবে, বা ওই অঞ্চলের কোনো গান আছে কিনা বা সঙ্গীত আছে কিনা সেরকম, বা ওই অঞ্চলে বিখ্যাত কোনো নাট্যকর আছে কিনা এরকম। সো এই জিনিসটা অবশ্যই আপনি গুরুত্ব দিবেন। ইটস প্রিটি সিম্পল। আপনাকে জাস্ট একটু ইন্টারনেটে সার্চ করতে হবে যে আপনি যে অঞ্চলে থাকেন, মনে করেন আপনি ময়মনসিংহে থাকেন। এখন ময়মনসিংহের সব থেকে বিখ্যাত কোনো ব্যক্তিত্ব আছে কিনা, যারা ময়মনসিংহ গীতিকায় আমরা সম্পর্কে জানি অনেক কিছু। যারা চিটাগাঙে থাকেন তারা মাইজ ভান্ডারি সম্পর্কে জানেন। এরকম টুকটাক বিষয় আপনারা ভালোভাবে জেনে থাকবেন। ঠিক আছে। এই সিকোয়েন্সটা খুবই সিম্পল। আমরা ভাবি যে আসলে এটা নিয়ে পড়বো, সমাজ কি বলবে, এটা কি বলবে, ওটা কি বলবে। আসলে এরকম কিছু হয় না। ইন দ্য এন্ড অফ দ্য ডে অনেক মানুষ আছে যারা 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 মূলত নিজেদেরকে তুলে ধরতে চাইছে, তারা পারছে, কিন্তু আপনাকে লাস্ট অব্দি পর্যন্ত লেগে থাকতে হবে। ইটস অল অ্যাবাউট ইউর ডেডিকেশন অ্যান্ড ইউর প্যাশন, যে আপনি জিনিসটার প্রতি কতটুকু আসক্ত আছেন এরকম। এখন মনে করেন এখানে যারা আপুরা আছে তাদের জাস্ট বিয়ে হয়ে যায় এটা ইয়ে অনার্স এর পরে, দেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। অনেক আপুরা আছেন যারা একটু হাইলি বিয়ে করে, হাইলি কোয়ালিফাইড, যেমন বিদেশে চলে যাবে এরকম কোনো ছেলে পেলে, বা হায়ার অথরিটি এরকম টাইপের। তো ওরকম ভাইয়াদের ক্ষেত্রে হয়তো বা আপনাদের ক্ষেত্রে যেটা হয়, অনেকে হায়ার স্টাডিজ করে, অনেকে আবার নিজেদের জায়গাটাকে সীমাবদ্ধ রাখে বা এরকম। যদি আপনাদের মনে হয় যে আপনারা এখানে পড়তে চান বা থাকতে চান, দেন আপনারা এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি কাজ করেন। আচ্ছা, তো মোটামুটি আমরা দীর্ঘ কথাবার্তা বললাম। এবার আমরা আসি পরিচয় পর্ব আর আপনার এলাকা ভিত্তিক যে বিষয়গুলো আছে, এরপরেও কোশ্চেনের বাদে আপনার মূলত দুই টাইপের কোশ্চেন থাকে, যে আপনি কোন বিষয়ে পারদর্শী। এক্ষেত্রে অনেক স্টুডেন্ট হচ্ছে অনেক বিভিন্ন ধরনের সার্টিফিকেট নিয়ে যায়, তারা ওই সার্টিফিকেট গুলো দেখায় যে তারা এর আগে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ ছিল এটা। তো অনেকের কোশ্চেন থাকে যে আপনার যাদের নাই এরকম টাইপের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট অর এনি কাইন্ড অফ মানে পারফরমেন্স রিলেটেড যে একটা নথি বা যে যাই বলি না কেন, তাদের না থাকলে কি সমস্যা হবে?
না থাকলে কোনো সমস্যা নাই, আপনি আপনার পারফরমেন্সটা যে কোনো ভাবে দেখাইতে পারেন। এটা এটা না থাকলে সমস্যা এই জন্য নাই যে আপনি চাইলে হাজার হাজার সার্টিফিকেট বানায় এনে তাদের দেখাইতে পারেন, কপি সার্টিফিকেট বা নকল সার্টিফিকেট, কথার কথা। কিন্তু আপনার ভেতর যদি সেই ট্যালেন্ট না থাকে দেন আপনি তো চান্স পাবেন না। আপনি ১,০০০টা সার্টিফিকেট দেখান, ২,০০০টা সার্টিফিকেট দেখান, তো এর মানে এইটা দাঁড়াচ্ছে যে সার্টিফিকেট থাকা মানে এইটা না যে আপনি অনেক বেশি স্কোর পাবেন। আর যারা ভালো পারফরমেন্স করছে তাদের যদি সার্টিফিকেট না থাকে তারা ভালো স্কোর পাবে না, নট লাইক দ্যাট। আপনাকে অবশ্যই মুভিং ফরওয়ার্ড চিন্তা করতে হবে, সবসময় মাথায় রাখতে হবে এক্সামিনার যেন আপনাকে কোনো কোয়েশ্চেনে কোনো কথায় আটকে না দেয়, বা আপনি যেন হুট করে খুব বেশি পরিমাণ আকস্মিক সারপ্রাইজ না হয়ে যান যে আরে আমি এখন এটার অ্যান্সার করতে পারতেছি না, থতমত খাচ্ছেন। এই কনফিডেন্টলেস থাকার কারণে কিন্তু আপনার স্কোরটা কাটবে। আপনি যখন অনেক সংলাপ করবেন, সংলাপ করে অভিনয় করবেন, তখন তো আপনার এই কনফিডেন্ট লেভেলটা থাকাটা তখন থেকে জরুরি, তাই না? আর তারা মূলত বুঝতে পারে যে কাদের কাদের রাখা উচিত, কাদের কাদের রাখা উচিত না। ওকে, তো কিছু কিছু ইউনিক টাইপ কোয়েশ্চেন্স থাকে যখন একজন স্টুডেন্টকে সাধারণত তারা আটকাতে পারে না বা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতেছে, দেন তারা খুবই স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার করতেছে যে হ্যাঁ এইটার অ্যান্সার ওরকম, ওইটার অ্যান্সার এরকম, এটা এইভাবে আগাইতে হয়, ওটা এইভাবে আগাইতে হয়, ফর দ্যাট রিজন। সো নেক্সট হচ্ছে আসলে কিভাবে কি করতে হবে এরকম বেসিক ব্যাপারের উপরে। দেন তারা দু একটা কনফিউশনাল কোশ্চেন করে, যেমন থিয়েটারের হিস্ট্রি রিলেটেড। সো আমি যে আপনাদের পিডিএফ গুলা, সরি আমি আপনাদের যে ইনফরমেশন গুলো পাঠাইছি মেসেঞ্জার ইনবক্সে, ওগুলো একটু দেখে নিবেন। দেন সরাসরি বুঝতে পারবেন। হ্যাঁ, তো প্রতিটা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের যে একটা পারফরমেন্স থাকে সেটা একটু ডিফারেন্স থাকে। সেই ডিফারেন্সটা দেখেন আমি সরাসরি হচ্ছে আপনাদের একটা নথি আকারে পাঠিয়ে দিছি। তো সিরিয়াল যে ব্যাপারটা হচ্ছে ১ থেকে ৫,০০০ যে স্টুডেন্ট থাকে তাদের প্রথমে ডাকবে, তারপর যদি বিচারকগণ মনে করে যে হ্যাঁ আরো উপযুক্ত কোনো স্টুডেন্ট আছেন দেন তাদের ডাকবে। মানে আপনারা অলরেডি যে লিস্ট আউট পেয়েছেন ফার্স্ট মেরিট লিস্টে, আপনারা হচ্ছে এই লিস্টে শর্ট করা হবে, সর্টিং করা হবে। সেকেন্ড স্টেপে যে ব্যাপারটা দাঁড়ায়, কোনো ভাইভায় ২ দিন হয় সাধারণত। একটা হচ্ছে প্রাইমারি সিলেকশন আর দ্বিতীয়টা হচ্ছে চূড়ান্ত সিলেকশন। তো চূড়ান্ত সিলেকশন ৫ তারিখে আর প্রাইমারি সিলেকশন ২৮, ২৭, ২৮ তারিখ, যে টাইমটা আপনারা পাইছেন। সিট সাধারণত ২৫টা। ২০ জন উপযুক্ত স্টুডেন্ট হচ্ছে এখানে চান্স পায়, আর ২৫ জনের জায়গা খালি থাকে, এর ভেতরে আবার কোটাও আছে। সো তারা যদি উপযুক্ত না পায় দেন নেয় না, সিটটা খালি থাকে। আপনার নাম পরিচয় সাধারণ বিষয়ের উপর বেস করে কোশ্চেন করা হবে। সেখানে আপনার যদি কোনো এলাকা থাকে সেই এলাকার বিখ্যাত খাবার, শস্য, নাট্য, নাট্যকার, তারপর হচ্ছে সেই জেলার উৎপত্তি, নামকরণ, বিভিন্ন বিষয়, এগুলো আপনি অবশ্যই জেনে রাখবেন। এগুলো আমি অলরেডি আপনাদের পাঠিয়ে দিচ্ছি, বিভিন্ন টাইপের এই রিলেটেড কোয়েশ্চেন আপনাদের সাথে পাঠিয়ে দিচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলতেছি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর ইয়োর ফার্স্ট স্টেজ এক্সাম, এটা সবসময় মাথায় রাখবেন। অলরাইট, তো এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে ভালোভাবে এগিয়ে যাবেন। আপনি যখন আপনার পরিচয় দিচ্ছেন ওই পরিচয়ের ভিতর আপনার এলাকার বিখ্যাত কোনো খাবার বা আপনার এলাকার বিখ্যাত কোনো ব্যক্তিত্ব বা এলাকার যদি বিখ্যাত কোনো বিষয় থাকে, কোনো পার্সোনালিটি থাকে, তাদের সম্পর্কে একটু ভালো করে জেনে যাবেন। অভিনয়ে বিচারকগণ নির্দিষ্ট কোনো বিষয় দিবেন এবং ওই বিষয়ের উপর বেস করে আপনাকে একটা অভিনয় করতে হবে। আপনি কবিতা আবৃত্তি করতে পারেন যদি আপনি, তারা মানে তারা যদি আপনাকে বলে যে হ্যাঁ আপনার সুযোগ আছে, আপনি করতে পারেন। সো অন্তত ২টা কবিতা সম্পর্কে একটু ভালো করে জেনে যাবেন। গান, এখানে তাল, স্কেল, সুর লক্ষ্য করা হয় সাধারণত। স্কেলটা কি আসলে এটা ভালোভাবে জানতে হবে। আপনি যদি চান, সরাসরি যদি মনে হয়, আপনি বিভিন্ন স্পেসিফিক বিষয়ে জায়গার খোঁজ নিতে পারেন বা দেখতে পারেন অনলাইনে একটু সার্চ করে। মনে করেন এখন এটা তো আপনার ব্যক্তিগত উপর যে আপনার যে টোন বা মানে সুরটা আছে, বা আপনি কোন টোনে বা কিভাবে আর কি মিউজিক করতেছেন, কত সুইটনেস আসতেছে, এইটা আপনি নিজে থেকে একটু কয়েকবার ট্রাই করেন। ট্রাই করার পরে আপনি একটু দেখেন সার্চ করে ইউটিউবে সরাসরি কোনো গানের টিউটোরিয়াল, যে এই টিউটোরিয়ালটা সরাসরি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই টাইপের মিউজিক আপনি খুব ভালো ধরতে পারতেছেন। অনেকে রবীন্দ্রসঙ্গীত করে, অনেকে নজরুল সঙ্গীত করেন। এটা আসলে ওরকম স্পেসিফিক কিছু নাই, বাট ইউ শুড ট্রাই টু ফোকাস দেয়ার। হ্যাঁ, এভাবে একটু জাস্ট মিউজিকের ব্যাপারটা একটু ভালো করে জেনে যাবেন। নাচের ক্ষেত্রে যদি কেউ এখানে প্রাইমারি স্পেসে নাচ করে থাকেন এর আগে, বা বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন শিল্পকলা একাডেমিতে হয়তো পারফরমেন্স করেছেন ১-২ বছর আগে, তারা যেটা করতে পারেন, তারা একটা কস্টিউম পরে যেতে পারেন, এটা বেসিক কস্টিউম, জাস্ট নিজেদের এই নাচের জন্য পারফরমেন্স করার জন্য। বাট ইটস নট অলওয়েজ নেসেসারি।
বিশেষ করে যারা ভাইয়ারা আছেন এখানে ক্লাস করতেছেন তারা অবশ্যই হচ্ছে এই দুইটা বিষয় মাথায় রাখবেন শরীর চর্চার ক্ষেত্রে, যে আপনাকে হচ্ছে ফ্লেক্সিবিলিটি আনার জন্য কিন্তু আপনাকে হচ্ছে পুশ আপ দেওয়া লাগতে পারে। আপনাকে হয়তো বা 4-5 মিনিট বসিয়ে দুইটা মানে আপনাকে হচ্ছে স্কোয়াডও দিতে বলতে পারে। সো একটা বেসিক যে এক্সারসাইজে যে বেশি বেসিক ব্যাপারগুলো আছে এগুলো একটু দেখে যাবেন। যেমন আপনাকে বলতে পারে আপনি পুশ আপ দেন, আপনি কতগুলো পুশ আপ দিতে পারেন, এরকমও কিন্তু হয় মাঝে মাঝে। বা আপনাকে বলতে পারে যে এখানে লাফ দিয়ে দেখাও। ওইখানে হচ্ছে আমরা দেখা যায় মাঝে মাঝে যে একজন শরীরচর্চার রিলেটেডও ব্যক্তিত্ব থাকে, ঠিক আছে? এরকম বিচারক মন্ডলী যাচাই মানে বিচারক মন্ডলী আর কি আত্মবিশ্বাসের সাথে আপনাকে একটা জিনিসকে কোশ্চেন করবে, সেটা আপনি অ্যান্সার করবেন। কখনো হেজিটেশন ফিল করবেন না। আমি জানি আপনাদের ভিতরে অনেক স্টুডেন্টরাই আছেন যারা অনেক বেশি ইন্ট্রোভার্ট, বা আপনি ট্রাই করবেন কোনো কিছু অনেস্ট অ্যান্সার করার জন্য, ডোন্ট ট্রাই টু লাই টু দেম, এরকম সবসময় ব্যাপারটা মাথায় রাখতে হবে। কোনো লজ্জা শরমের কিছু নাই। দিস ইজ ইউর এক্সাম। হ্যাঁ, এখন আপনাকে যদি তারা একটা জিনিস কোশ্চেন করে যে এমন একটা পারফরমেন্স করে দেখাও যেটাতে আপনি অনেক ভয় পেয়ে যাচ্ছেন, বা তারা হচ্ছে অনেক বেশি ভয় পাচ্ছে, ঠিক আছে, দেন আপনি সেটা ট্রাই করবেন। ট্রাই করতে তো দোষ নাই, তারা ভয় পাক না পাক সেটা পরের বিষয়, বাট ইউ শুড ট্রাই দ্যাট। হ্যাঁ, সো এরকম বেসিক ব্যাপার। তো আমি এই যে কমন মিস্টেক গুলো বললাম বা কমন যে বিষয়গুলো বললাম এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ এই ব্যাপারগুলোর উপর বেস করে কিন্তু আপনাকে ফার্স্ট রাউন্ডে সিলেকশন করবে। অলরাইট? আচ্ছা, সো এবার সব থেকে কমন যে কোশ্চেন গুলো আছে সে বিষয়ে আমরা একটু কথাবার্তা বলি। নাটক কি বা নাটক কাকে বলে এটার উপর বেস করে বেসিক কোশ্চেন বা প্রথম যে কোশ্চেনটা সব থেকে কমনলি যেটা আসে সেটা কিন্তু আপনাকে আস্ক করতে পারে। তো নাটক রিলেটেড যাবতীয় যে কোশ্চেন বা এই রিলেটেড যে ইনফরমেশন আছে সেটা কিন্তু আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তো এই বিষয়টা একটু দেখবেন। আর নাটক কত প্রকার কি কি আছে এই বিষয়টাও দেখবেন। আমি যেহেতু আগে ডিসকাশন করেছি আগের ক্লাসগুলায়, যেহেতু আজকে অনেকে নতুন আসছেন, তো যার কারণে হচ্ছে আমি আরেকবার এই বিষয়টা নিয়ে কথাবার্তা বললাম আপনাদের সাথে, ঠিক আছে? তারপর বাংলা নাটক কয় ভাগে বিভক্ত, নাটকের যে একটা ক্লাইম্যাক্স থাকে সেই অনুযায়ী নাটক কয় ভাগে বিভক্ত, নাটকের উপাদান কতগুলো থাকে, এগুলা। বিভিন্ন ধরনের নাটক আছে, যেমন ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, কমেডি রিলেটেড নাটক, বাংলা নাটকের প্রথম অভিনীত যে বিষয়গুলো আছে এগুলো একটু ভালো করে জেনে যাবেন, ঠিক আছে? এখানে আমি খুব ইনডেপথে সবগুলো সাজিয়েছি আপনাদের বোঝানোর জন্য, বা আপনারা যেন অ্যাটলিস্ট নলেজ রাখতে পারেন। হ্যাঁ, এগুলো প্রতিটা বিষয় খুব আনসার্টেন। এটার উপর বেস করে ডাইরেক্ট কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে পারে, ইনডাইরেক্টলি আপনাকে জিজ্ঞেস করতে পারে। মাঝে মাঝে এমন হয় যে আপনাকে বলা হয় যে লাস্ট কোন টাইপের অভিনয় আপনি দেখেছেন, ঠিক আছে? এখন আপনি যদি সরাসরি তাদের বলেন বা মানে বলেন যে হ্যাঁ, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এন্টারটেনমেন্টের জন্য আমরা আমরা উই আর বাঙালি প্রচুর এন্টারটেনমেন্ট ফ্রি, স্বাভাবিক ব্যাপার। তো এরকম এটা হতেই পারে যে আপনি কোনো সিনেমা দেখতে পারেন, কোনো ওটিটি প্ল্যাটফর্মের অভিনীত কোনো নাটক দেখতে পারেন, এনি কাইন্ড অফ। রিসেন্টলি ঈদ গেছে, অলমোস্ট 1 মান্থ হয়ে আসতেছে ঈদ গেছে, 31 মার্চে ছিল ঈদ। তো ওই ঈদ ঈদের টাইমে বা ঈদের পরে আপনি হয়তো বা লাস্ট কোন টাইপের আপনি নাটক দেখছেন বা অভিনীত কোনো মুভি টাইপ কিছু দেখছেন কিনা, এরকম এনি কাইন্ড অফ ইনফরমেশন দে উইল আস্ক ইউ। ওকে, ইন দ্যাট কেস আপনি সরাসরি তাদের বলতেছেন বা বললেন যে হ্যাঁ, মনে করেন যে আপনি লাস্ট এটা দেখলেন। আচ্ছা, আমি লাস্ট কি দেখছি, আমি লাস্ট দেখছি হচ্ছে দহন নামে একটা মুভি, এটা হইতেছে 1980। আমার স্টাইলটা ফলো করেন, এই টাইপের কোশ্চেনে কিভাবে আপনি অ্যান্সার করবেন বা কিভাবে আপনার এক্সামিনারের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, ঠিক আছে? তো তারা যখন আপনার পরিচয় পর্ব জেনে নিল, আপনি খুব সুন্দর পারফরমেন্স করে তাদের দেখালেন, সবই খুবই গুছিয়ে মানে সুন্দর সাবলীল ভাষায়, অ্যাট দ্য সেম ওয়ে আপনি হচ্ছে খুবই কনস্ট্রাকটিভ অ্যান্সার করেছেন। দেন সেকেন্ড রাউন্ডে তারা আপনাকে বেসিক কিছু কোয়েশ্চেন করছে নাটক রিলেটেড, আপনি সেটাও পাস পাস। এখন আসছে মেইন টার্গেট, তারা আপনাকে আস্ক করতেছে যে লাস্ট আপনি কোন সরি লাস্ট আপনি কোনো পারফরমেন্স দেখেছেন কিনা, এনি অভিনীত কোনো পারফরমেন্স এরকম কিছু দেখেছেন কিনা লাস্ট। দেন আপনি তাদের বললেন যে হ্যাঁ দেখছি। দেখেন আমি কিভাবে এটাকে অ্যান্সার করতেছি, আপনারা এই সিকোয়েন্সটাকে একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন।
লাস্ট আমি যেটা দেখেছি, আমি হচ্ছে দহন নামে একটা সিনেমা দেখেছি। আচ্ছা, দেন তারা আপনাকে স্টেপ বাই স্টেপ আস করতে পারে যে দহন সিনেমাটা আসলে প্ল্যাটফর্মটা আসলে মানে পটভূমিটা আসলে কি, বা এই সিনেমার মানে গল্পের যেই সংলাপ বা ওভারঅল যে বিষয়টা আছে এটা মূলত কিসের উপর বেস করে হয়েছে। দেন আমি বলবো যে দহন সিনেমাটা 1980-90 এর দিকে বাংলাদেশের যে তৎকালীন সামাজিক অর্থনৈতিক যে প্রেক্ষাপট ছিল সেটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এখানে 3-4 ধরনের ক্যারেক্টারের উপর বেস করে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার বিভিন্ন বিষয়কে তুলে ধরা হয়েছে, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার। ঠিক আছে? তো টোটাল যে সিনেমাটা আছে এই সিনেমাটা আপনাকে একটা পজিটিভ ভাইবই দিয়েছে। কারণ দেখা গিয়েছে যে টোটাল সিনেমায় যে উপস্থাপনাটা ছিল বা ওভারঅল যে ব্যাপারগুলো উপস্থাপন করা হয়েছে এটা হচ্ছে অবশ্যই সচেতনতামূলক একটা, মানে সামাজিক যে জটিলতাগুলো আছে সেটা কিভাবে হচ্ছে একটা মানুষের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে, যেমন সুইসাইড, তারপর আহ, ব্যক্তিগত যে জীবনটা আছে সেই জীবনে আসলে মানুষকে কিভাবে পরিচালিত করে, এরকম নানাবিধ সামাজিক কুসংস্কার, সামাজিক জটিলতা কিভাবে একজন ভালো মানুষকে, ঠিক আছে, অনেক বেশি দুর্বল করে দেয়। বা এক কথায় বলতে গেলে আপনি যখন নিজেকে নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন বা নিজের স্বপ্ন পূরণে যখন এগিয়ে যাচ্ছেন তখন সামাজিক কমপ্লিকেশন কিভাবে হচ্ছে সেই স্বপ্ন পূরণে আপনাকে পিছিয়ে দিচ্ছে বারবার করে। এটাই হইতেছে দহন। হ্যাঁ, তো আপনাকে বলবে তখন যে দহন মুভি বা দহন যে তুমি সিনেমাটা দেখছো খুবই ভালো কথা, এখানে নায়কের চরিত্রে কে অভিনয় করেছে, দেন আপনি তখন বলবেন যে এখানে নায়কের চরিত্রে সরাসরি একজন, কি বলেন তো, একজন বাংলাদেশের একজন প্রখ্যাত একজন নাট্য ইয়ে অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদি অভিনয় করছে। তো দেন আপনি বলবেন যে এখানে চরিত্র সংলাপগুলো উপস্থাপন করা, চরিত্র সংলাপ উপস্থাপনটা আসলে কি, এখানে বলবেন যে হুমায়ুন ফরিদি হচ্ছে মূল নাটকে, সরি মূল মানে মূল চরিত্র হিসেবে অভিনয় করে। তার সহচরিত্র হিসেবে অভিনয় করে হচ্ছে ববিতা। ঠিক আছে? তো মূলত এখানে ক্যাচটা হচ্ছে সিনেমায় যে হুমায়ুন ফরিদি যে পরিবারটা থাকে সেটা একটা মধ্যবিত্ত পরিবার। তার বোন থাকে, তার মামি থাকে আর তার মামা থাকে। তো তার মামাই হচ্ছে এক সময় সরকারি জব করতেন, সে পরবর্তী রিটায়ারমেন্টে যায়, এখন সে পাগল হয়ে যায়। দেন তার পেনশনের টাকায় হচ্ছে টোটাল পরিবারটা চলে। হুমায়ুন ফরিদি সদ্য পড়াশোনা শেষ করেছে, কিন্তু সে কোনো চাকরি বাকরি পাচ্ছে না। এখন সে তার স্বপ্ন পূরণে, তার বোনের শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে, বাট অনেক কমপ্লিকেশন আসতেছে এরকম। তো এই যে টোটাল সিকোয়েন্সটা এবার আপনি বলবেন, দেন তারা আপনাকে বলবে যে ওই সিনেমার এমন কোন চরিত্র আছে যেটা আপনি অভিনয় করতে পারেন বা আপনি অভিনয়টা করে দেখাইতে পারেন, বা এনি কাইন্ড অফ আপনি ওটা অভিনয় করে তাদের মুগ্ধ করেন, এরকম টাইপের একটা বিষয় তারা সিম্পলি বলবে। দেন সরাসরি হচ্ছে আপনি ওইখানে হুমায়ুন ফরিদের কোনো চরিত্রে আপনি যেটা দেখছেন, আমি যেটা দেখছি, আমি সেটাকে একটু মাথায় মানে একটু হচ্ছে মাথার ভিতরে সুন্দর করে কি রিইমাজিন করার চেষ্টা করব, দেন আমি ওইটাকে উপস্থাপন করব। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি। সো এটা ডিপেন্ড করতেছে আপনার নিজের পারফরমেন্সের উপরে। এখন আমি যে যাবতীয় ব্যাপারগুলো বললাম এগুলা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কতটুক স্বয়ংসম্পূর্ণভাবে ওখানে উপস্থাপন করতে পারেন। এজন্য আমি আপনাদের এখন থেকে বলবো যে আপনারা এমন কিছু দেখেন বা এমন কিছু আত্মস্থ করেন বর্তমানে রাইট নাও যেটা হচ্ছে তুলনামূলক একটু সহজ, আর সেটা হচ্ছে আপনি ভালোভাবে জেনে যান, আর সেটা যেন আপনি মেইন এক্সামে উপস্থাপন করতে পারেন। সো আপনারা কি কি শিখলেন, কি কি জানলেন? আমরা যদি কোনো সঙ্গীতের কথা বলি, দুইটা সঙ্গীত আপনারা ভালোভাবে জানবেন। ঠিক আছে? দুইটা সঙ্গীত ভালোভাবে জানবেন, সুরকার, গীতিকার, তারপর সঙ্গীত লেখক, লিরিসিস্ট যেটাকে বলে। ঠিক আছে? কোন স্কেলে গাওয়া হয়েছে, এগুলো জেনে যাবেন। ঠিক আছে? এগুলো ভালোভাবে জেনে যেতে হবে। কারণ তারা যখন দেখে যে একজন স্টুডেন্ট আসলে অনেক বেশি নার্ভাস ফিল করতেছে বা অনেক বেশি পরিমাণে
মানে একটু থতমত আছে, দেন তারা এরকম টাইপের কোশ্চেন করে বিষয়টাকে ইজি করার জন্য, আর তারা প্রথম দিকে ওই কোশ্চেন করতে পারে। If they feel positive on you, then they will ask you some types of individual question like this. ঠিক আছে, সো এই ব্যাপারগুলোকে একটু ভালোভাবে জেনে যেতে হবে। দুইটা সঙ্গীত সিলেকশন করেন, ওই দুটো সঙ্গীতের উপর বেস করে আপনি সরাসরি এই যে যাবতীয় ব্যাপারগুলো বললাম এগুলো ইন্টারনেটে বা যে কোনো জায়গায় সার্চ করলে আপনি সরাসরি পেয়ে যাবেন। এটা খুব সিলি বেসিক ইনফরমেশন। ওকে, হ্যাঁ বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে এখন বলেন, দেন আমি নেক্সট স্টেপ ভাই যাব। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আমার চেনা পরিচিত একজন আছে, উনি থিয়েটারে পড়তেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ড্রেস কোড কেমন থাকবে। তো উনি আমাকে বলছে আমি চাইলে খুবই সিম্পল লাইক একটা গেঞ্জি আর ইভেন ট্রাউজার পরেও যেতে পারি, এতে নাকি টিচার্সরা আরো খুশি হয়। আচ্ছা, অলরাইট, ভেরি নাইস। উনি খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে ড্রেস কোড নিয়ে। আচ্ছা, সবাই কি চলে গেছে নাকি? বাকিরা কোথায়? মাত্র দুইজন আছেন, বাকিরা কোথায়? আচ্ছা, বাকিরা নাই। তো হ্যাঁ, ড্রেস কোডের ব্যাপারটা হচ্ছে কি, যে ড্রেস কোডটা হচ্ছে দুই ধরনের ড্রেস কোড সবাই মেনটেন করে, বুঝছেন? ফার্স্ট অফ অল হচ্ছে যদি আপনি কোনো মানে একদম মনে করেন যে আপনি খুব প্রফেশনাল, আপনি উদীচীতে পারফরমেন্স করছেন, আপনি হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পারফরমেন্স করছেন, আপনার একান্ত টার্গেটই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, যে আপনি ওই ঢাকা ইউনিভার্সিটিতে নাট্যকলায় পড়াশোনা করবেন। দিস ইজ ইউর ফার্স্ট চয়েস এন্ড ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে, ডিউরিং দ্য হোল অ্যাডমিশন টেস্ট। আচ্ছা, তো এর মানে তো আপনি আপনার মাইন্ডসেট ফিক্স যে আপনি ওইখানেই পড়াশোনা করবেন। এইটা হইতেছে ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট, যারা হচ্ছে সরাসরি একদম ওই মাইন্ডসেট প্রিপারেশন নিয়েই আসে। তো ওই যে আমি 25 জনের কথা বললাম, 20 জনের কথা বললাম, তার ভেতরে হাতে গোনা 4-5 জন এরকম থাকে যারা অথেন্টিক, আর যাদের নেবেই 100%, আর যারা এরকম ক্যাটাগরি। সো এই স্টুডেন্টরা এটা মেনটেন করে। এদের সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট যারা জেনারেল স্টুডেন্ট, যেমন আপনারা আসছেন আমাদের কাছে শিখতে জানতে, বা আপনি আপনার বড় ভাইয়ের কাছে শিখছেন, দেখছেন, শুনছেন, এরকম নানাবিধ ব্যাপার স্যাপার। তো আলটিমেটলি এখানে দুটা বিষয়ে কাজ করে। একটা হচ্ছে যদি আপনি কোনো পারফরমেন্স করতে চান বা আপনার যদি নিজেকে একটু বেটার দেখাইতে চান, দেন আপনি একটা বিষয় মেনটেন করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি একটু ক্যাজুয়ালি যেতে চান, ক্যাজুয়ালি যেতে পারেন, কিন্তু তার মানে এরকম ক্যাজুয়ালি আপনি যাইতে পারেন না যেটা হচ্ছে আপনাকে একদম মনে হয় দেখে যে আপনি খুব ইনফর্মাল লাগতেছে, বা মানে আপনি আপনার বাসার ভিতরে যেভাবে থাকেন, আপনি যখন একটা অ্যাডমিশন টেস্টে ভাইবা দিতে যাচ্ছেন তখন কিভাবে আপনি যাবেন, বিষয়টা কেমন দেখা যায়। তো তারা খুশি হয় কথা ঠিক আছে, কিন্তু যতটুকু মেইনটেনেন্স করা যায়, বুঝছেন, আপনি যেরকম নর্মালি আছেন সেভাবেই যান, বাট যদি আপনি এরকম পারফরমেন্স একটা ফিক্স করেন, দেন ইউ হ্যাভ টু মেইনটেন এ ড্রেস কোড, অর মানে অ্যাটলিস্ট আপনাকে ওই ক্যারেক্টারের ভিতর ধারণ করা মনে হয় বা লাগতেছে বা এরকম টাইপের কিছু, ঠিক আছে, দেন ইট উইল বি লুকিং মোর ভিজিবল ফর ইউ। তো আমি পার্সোনালি বলবো যে এই জিনিসটা অ্যাটলিস্ট মেইনটেনেন্স করাটা ভালো। এনি মোর কোয়েশ্চেন্স? হাফসা, আপনি মেবি আজকে নতুন জয়েন করছেন নাকি? জি ভাইয়া, আমি গান, নাচ এগুলো সম্পর্কে কোনো ধারণা নেই। আমি নাটকও পারি না। এই কয়দিনে কি কিছু ট্রাই করতে পারবো? হ্যাঁ, আপনি চেষ্টা করেন যে বাসায় বসে কিছু ভিডিওস দেখা বা অনলাইন থ্রুতে কিছু দেখা, দেন সেভাবে নিজেকে প্রিপেয়ার করা। এটা এতটা কমপ্লিকেশনের কিছু নাই। যদি ছোটবেলায় আপনি কোনো আহ, অভিনয় টাইপ, আবৃত্তি টাইপ করে থাকেন, সেগুলো আপনি উপস্থাপন করতে পারেন, ঠিক আছে, দে উইল গিভ ইউ সাম অপশন। সো চেষ্টা করেন, চেষ্টা করতে দোষ নাই। আর আরেকজন আপনি যে আছেন, আপনার নামটা কি ভাই? এই যে ভাইয়াটা আছেন এখানে, ভাই আমার নাম সাইফুল। নাজমুল, আপনার কি অবস্থা? আপনি কোনো পারফরমেন্স পারেন নাকি? ভাইয়া এটা টুকটাক মানে প্রফেশনালি না, বাট আমার গান আর কবিতার প্রতি এখানে আমার সমস্যা হবে না আই গেস, বাট এই অভিনয় সমস্যা হতে পারে। অতটা স্পেসিফিক কিছু হবে না, আপনি ওটা নিয়ে বেশি প্যারা খায়েন না। আপনি জাস্ট অভিনয়টা জেনারেলি কি, অভিনয়টা হইতেছে আমরা আমাদের জেনারেল র্যান্ডম লাইফে যেরকম রিয়াক্ট করতেছি, জীবনযাপন করতেছি, এটাই হচ্ছে মূলত অভিনয়, বুঝছেন? কিন্তু যখন একজন আহ অভিনয় শিল্পী এই জিনিসটাকে খুব স্বয়ংসম্পূর্ণ ভাবে ওইখানে ইন ডেপথ ডাইভিং যখন উপস্থাপন করতেছে, দেন তখন হইতেছে ওই জিনিসটা আরো বেশি পরিমাণে দেখতে আকর্ষণীয় মনে হচ্ছে। এটাই হইতেছে তাদের সাথে আপনার ডিফারেন্স। সো এটা খুব কমপ্লিকেটেড কিছু না। এখন আপনাকে যদি একটা সিকোয়েন্স অঙ্ক বলে, বা তারা যদি বলে যে তুমি এই
বিষয়টাকে উপস্থাপন করে দেখাও। কিরকম? যে রিসেন্টলি আপনি শুনলেন যে আপনার বন্ধু জুলাই অভ্যুত্থানে গেছে, সে মারা গেছে। এখন আপনি আহ, আপনিও গেছেন, সেও গেছে, এখন সে মারা গেছে। এখন তার বাবা মার সাথে আপনি কিভাবে বিষয়টাকে নিয়ে ডিল করবেন? কিভাবে বলবেন যে আপনার ফ্রেন্ড মারা গেছে, বা তার বাবা মাকে আসলে কিভাবে কনভিন্স করবেন? এইটুকু হচ্ছে সিকোয়েন্স। তারা স্টোরিটা আপনাকে বেসিক্যালি বলে দিল। এখন এটা আপনাকে কি করতে হবে? অভিনয় করে দেখাইতে হবে। সো বিফোর ডুইং দ্যাট, আপনি তো অবশ্যই মাথায় একটা সেট আপ করবেন যে না আসলে কিভাবে করা উচিত। তো এই ইনস্ট্যান্ট উপস্থাপনাটাই হচ্ছে মূলত তারা দেখতে চায়। এটা এতটা কমপ্লিকেটেড কিছু না। হ্যাঁ, আপনি একটু দেখা যাচ্ছে যে নর্মালি যেরকম কথাবার্তা বলেন, আপনি একটা আতঙ্কিত স্বরে কথাবার্তা বলতেছেন বা ওরকম উপস্থাপন করার চেষ্টা করতেছেন, এরকম। এটা মানে এতটা কমপ্লিকেটেড কিছু না। আমরা আসলে একটা জিনিসকে অনেক বেশি কমপ্লিকেট করে ফেলি যে এটা কেমন হয়, ওইটা কেমন হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? তো আপনি আপনি যে ভাইয়ের কথা বলতেছেন, সেই ভাই আপনার ঢাকা ইউনিভার্সিটি ইয়ে কোন কোন মানে কোন বর্ষে পড়াশোনা করে? ভাই আমার দুইজন ভাই আছে এখানে, একজন আছে 22 সেশনে আর একজন আগের বছর ভর্তি হয়েছে। নাট্যকলায়? হ্যাঁ হ্যাঁ, নাট্যকলায়। তাহলে তো আপনার একটা ভালো সাপোর্ট হচ্ছে। আপনি কি ঢাকায় নাকি? হ্যাঁ, আমি ঢাকায় আছি। তাহলে তো আপনি অনেক বেশি সাপোর্ট পাবেনই তাদের থ্রুতে। তো এটা তো এতটা কমপ্লিকেটেড কিছু হয় না। আচ্ছা, তো মোটামুটি আশা করি এইটুকু বিষয়ে সবাই ক্লিয়ার যে আমি যে সিকোয়েন্স গুলো বললাম। তো যদি সঙ্গীত আপনারা ট্রাই করেন, দেন অবশ্যই অবশ্যই আপনি আপনি কি শিখতেছেন নাকি দেখতেছেন কোথাও, নাজমুল? সরি, আমার নাম সাইফুল। ও সরি, সাইফুল। আপনি কি কোথাও দেখতেছেন বা শিখতেছেন, এরকম কিছু করতেছেন নাকি জাস্ট ঢাকায় আছেন, ঢাকায় থাকেন? হ্যাঁ, ভাই আমার এখন রেগুলার ওনাদের সাথে কন্ট্যাক্টে থাকি, ওনারা আমাকে কিছু মানে টিপস দেয় যে এভাবে করো, ওভাবে করো বা এভাবে শিখো, তো ওইগুলো মানে শেখার ট্রাই করছি। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস। আর কোথাও পরীক্ষা দেননি আপনি, নাকি জাস্ট নাট্যকলা আপনার টার্গেট? না ভাই, আর কোথাও দেই না। যখন আমি ছিলাম ওখানে তো ওই যে ফিল্ম অ্যান্ড টেলিভিশনের জন্য এলিজিবল হয়েছি, ভাইবা দেওয়ার জন্য আর কি। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে, তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাক সমস্যা নাই, আমরা ওটা নিয়ে একটু কাজ বাজ করবো না। এখানে কারা কারা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে এক্সাম দিচ্ছেন? শুধু কি সাইফুল এক্সাম দিচ্ছেন নাকি আর কেউ দিচ্ছেন? হয়তো ভাই গ্রুপে থাকতে পারে যারা বের হয়ে গেছে। বুঝলাম না, হঠাৎ করে সবাই বের হয়ে গেল। যাক সমস্যা নেই, হয়তো বা ইলেকট্রিক কোনো কোনো সমস্যা। তো এটা দেখেন, আপনারা সঙ্গীতের এই ব্যাপারটাকে একটু সিকোয়েন্স ওয়াইজ বের করেন। এটা হচ্ছে এক্সাম সম্পূর্ণ আনসার্টেন হয়, এটা নিয়ে অতটা কমপ্লিকেটেড ভাবার কিছু দরকার নাই। তারপর যতটুকু যেটা আপনাদের আয়ত্তে আছে বা আপনি যেটা জানতে পারেন, যেগুলো বিষয় নিয়ে আসলে আপনাদের এগিয়ে যাওয়া উচিত, সেগুলো বিষয় অ্যাটলিস্ট আপনাকে ভালোভাবে জেনে শুনে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে মেইন মুদ্রা ব্যাপার, বুঝছেন? আপনারা কি কেউ কোনো ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারেন নাকি? না ভাই, এই সম্পর্কে তেমন জ্ঞান। যাক, ইনস্ট্রুমেন্ট যদি বাজাতে না পারেন সেটা নিয়ে সমস্যার কিছু নাই, বাট আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়টা একটু মাথায় রাখেন। সঙ্গীত মানে এরকম না যে খুব প্রফেশনালি সঙ্গীত হইতে হয়। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি সঙ্গীত করতে পারেন কিনা বা আপনি গাইতে পারেন কিনা, দেন আপনি অ্যাটলিস্ট না বলতে না চান, না বলতে না হয়, আপনি যেন অ্যাটলিস্ট বিষয়টাকে মেনটেনেন্স করে এগিয়ে যেতে পারেন। এই বিষয়টা আপনার জন্য মাথায় থাকে। তো আমরা ফিল্ম এন্ড টেলিভিশনের কিছু বিষয় শেয়ার করবো, বাট তার আগে হচ্ছে আপনাদের একটু জানা দরকার যে কারা কারা পরীক্ষা দিচ্ছে। যাক সমস্যা নেই, ওটা আমি গ্রুপে জানাই দিব না। তো আপাতত যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম বা বললাম, সেই বিষয়গুলো একটু ভালো করে দেখেন। অলরেডি অনেকে এই বিষয় নিয়ে কাজ করতেছে। তো এই নাট্যকলা এই সঙ্গীতের এই ব্যাপারটা এটা একটু মাথায় রাখেন, বুঝছেন? আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে একটু ডিসকাশন করি, আরো একটু ডিপ ডাইভিং। আর মোটামুটি যারা আজকে যে বিষয়গুলো দিলাম, টপিক গুলো দিলাম, এগুলো একটু দেখে যান। এটা হইতেছে খুব অ্যাডভান্স। এটা যে 100%, সবাই একটু সাউন্ড মিউট করেন। এটা যে 100% সাউন্ডটা মিউট করেন প্লিজ। হ্যাঁ, এটা যে 100% আপনাদের কোয়েশ্চেন আস্ক করবে বা এই রিলেটেড যাবতীয় ব্যাপার নিয়ে যে আপনাদের মানে খুব ডিপ ডাইভিং কথাবার্তা বলবে, ব্যাপারটা এরকম না। আপনি জাস্ট সিকোয়েন্স ওয়াইজ আগাবেন, কিছু টুকটাক কোয়েশ্চেন করলে করতেও পারে, বাট মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়, এক্সামটা উপস্থিত যে আপনাদের প্র্যাকটিসটা আছে, উপস্থিত যে বুদ্ধিটা আছে, এর উপর বেস করেই মূলত হয়ে থাকে। ওকে, তো এই ওরকম মানে এরকম কোনো স্পেসিফিক কারিকুলাম নাই, টপিক মানে এরকম কোনো স্পেসিফিক টপিক নাই যে আমি এতগুলো পড়ে যাচ্ছি, এর ভিতর থেকে আমাকে কোশ্চেন করা হবে। আমরা যেরকম রিটেনের ক্ষেত্রে, ভাইবার ক্ষেত্রে, মানে এমসিকিউর ক্ষেত্রে যেটা দেখে থাকি, দে উইল আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স,
তার ভিতর থেকে আপনি যতটুকু রিলেভেন্ট অ্যান্সার করতে পারবেন তার উপর বেস করে আপনাকে চান্স সুযোগ দেওয়া হবে। দিস ইজ ইট। তো যাই হোক, এটা নিয়ে বেশি প্রেশার বা প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আপনি অলওয়েজ ফোকাস করেন। আমরা নেক্সটে আরো ইম্পর্টেন্ট অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলবো যেটা আপনাদের ভাইবার জন্য খুব গুরুত্বপূর্ণ। বাট তার আগে হচ্ছে আপনাদের এইগুলো বিষয়টা একটু ক্ল্যারিটি করতে হবে। সো নেক্সট ক্লাসের আগে টাস্ক থাকবে হচ্ছে সঙ্গীতের একটু বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, জেনে শুনে আসেন। সঙ্গীত করতে পারেন বা না পারেন সেটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু এমন দুটা সঙ্গীত সিলেকশন করেন যেটা হয়তো আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারেন। আর আপনাকে যদি এমন কোনো কোয়েশ্চেন করা হয় যে তুমি লাস্ট কোন সিনেমাটা দেখছো, মানে কোন অভিনয় দেখেছো, সেটা নিয়ে যদি জানতে চায়, এটার উপর যদি বেস করে জানতে চায়, দেন আপনি অবশ্যই টোটাল সিনেমার যে সিকোয়েন্স বা ব্যাপারগুলো আছে, টোটাল অভিনয়ের যে বিষয়গুলো আছে, এটা একটু ভালো করে জেনে আসবেন, বুঝছেন? অভিনয়টা জেনারেলি খুব সিম্পল, এটা খুব কমপ্লিকেটেড কিছু না। আপনি নিজেকে যতটা সুন্দর করে ওই অ্যাকশন দেখাইতে পারবেন তখন সেভাবে আপনি আগাইতে পারবেন। এটা মনে করেন যে আপনি এমন একটা অভিনয় করতেছেন যে যে অভিনয়টা একটা রাগান্বিত সুরের ছাপ আছে বা খুব হতাশার ছাপ আছে, তো আপনি ওই সিকোয়েন্স ওয়াইজ অভিনয় করার চেষ্টা করতেছেন, এরকম যেন আপনার ভিতর থাকে। এখানে লাইক এরকম না যে খুব সবাই আপনারা খুব প্রফেশনাল বা খুব প্রফেশনাল স্পেস থেকে আসছেন বা আপনি হচ্ছে মানে একদম স্টান্ট করে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়ে যাবেন। ইটস নট লাইক দ্যাট। তারা জাস্ট আপনাকে একটু যাচাই করতে চায় যে আপনি বাকিদের থেকে একটু ডিফারেন্ট কিনা, এই। তো যাই হোক, এগুলো একটু খেয়াল করেন ভালোভাবে। আমরা নেক্সট ক্লাসে আবার বসবো, বসে আরো ইনডেপথ কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো। আর আমরা ট্রাই করবো যে ফিল্মে যারা পরীক্ষা দিবেন জগন্নাথে, তাদের জন্য কিছু এক্সট্রা বিষয়গুলো অ্যাড করা, যেহেতু আপনারা ফিল্মের ফর্ম ফিল আপও করছেন, তো আপনি আপনাদের চাই একবারে দুটো কভার করে। অলরাইট, তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? টিচার যদি জিজ্ঞাসা করে তাহলে কি আমি এটা বলতে পারবো? মানে কোনটা কোন বিষয় সম্পর্কে আমি বুঝতে পারি। আমি লেখালেখি হয়তো কবিতা, ছোট গল্প এখন আপনি এগুলো লেখালেখি করেন, এটা তো খুব ভালো ব্যাপার, ঠিক আছে। এখন এই লেখালেখি আপনি করেন, তো আপনাকে যদি এরকম আস করে যে আপনি কোনো মনে করেন আপনি কোনো কবিতা লিখেন, তো আপনাকে যদি আস করে যে আপনার লেখা কোনো কবিতা আপনি আবৃত্তি করে শোনান, তখন আপনি কি করবেন? আমি জুলাই একটা লিখেছি, সেটা বলতে এটা তো খুব পারবো। ভালো ব্যাপার, কিন্তু বিষয়টা হয়ে গেছে কি যে আপনি যেটা পারেন সেটা আপনি উপস্থাপন করলেন, ইটস ওকে। আর থিয়েটার তো একটা 3 ডাইমেনশনাল আর্ট, তাই না? তো এখানে তো সবকিছুর সমন্বয় ঘটে। যেমন নাট্যশিল্পী, লেখক, অভিনয় শিল্পী, তারপর বিভিন্ন ধরনের যে ক্রাফটম্যানশিপ আছে, ক্রাফটের যে কাজগুলো আছে যারা করে, ব্যাকগ্রাউন্ড, স্টেজ স্টেজ ব্যাকগ্রাউন্ড, কত কিছু থাকে, এটা না আস্তে আস্তে ডিসকাশন করবো। বাট এটাও তার একটা পার্ট। আপনি এটা কোশ্চেন পাস করলেন যখন আপনি এই এই বিষয়টা তাদের বললেন যে আপনি কি জানেন বা আপনি কি পারেন, এরকম টাইপের ব্যাপার আপনি অনেস্টলি বললেন, খুব ভালো ব্যাপার। কিন্তু ইন দ্য ফার্দার স্টেজ যখন আপনাকে ওই বিষয়ের উপর বেস করে অন্য একটা কোশ্চেন করবে, এখন তখন যদি আপনি আটকে যান তখন আপনি কি করবেন? এই জন্য অ্যাটলিস্ট নিজের পারফরমেন্স যেন আপনি কিছুটা উপস্থাপন করতে পারেন বা দেখাতে পারেন, এটা আপনাকে একটু এনশিওর করতে হবে। আর এটার জন্য একটু নিজেকে তৈরি করতে হবে। ফার্স্ট স্টেজে অতটা কমপ্লিকেট কিছু থাকে না। তারা জাস্ট আপনাকে একটু তারা জাস্ট রিভিশন করবে যে আপনি কতটুকু জানেন বা আপনি কতটুকু পারেন। দেন ফাইনাল যে 5 তারিখে যে এক্সামটা হবে সেই এক্সামটা হচ্ছে মেইন এক্সাম, বুঝছেন? তো এটা নিয়ে বেশি প্রেশার খাওয়ার দরকার নেই। আগে যেভাবে বলছি সেই সিকোয়েন্সে আগানোর চেষ্টা করেন। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমরা নেক্সট প্র্যাকটিসে সবার সাথে কথাবার্তা বলবো আবার নতুন নতুন বিষয় নিয়ে। আর আজকে যে টাস্ক গুলো দিলাম এগুলো যেন সবাই কভার আপ করতে পারে, সুন্দর করে কভার করে নেন। বেশি বেশি করে দেখেন যে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি ইনফরমেশন, সেগুলো আপনারা কি কতটুকু জানেন, কার কোথায় কতটুকু ল্যাগ বা গ্যাপ আছে, সেগুলো সেভাবে কভার করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি লিঙ্ক দিয়ে দিব, সো পেছনে যাওয়ার দরকার নাই। আমরা আশা করা যায় সবাই টিকবো ফার্স্ট স্টেজে। ওকে, থ্যাংক ইউ।